স্যার, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? এখনো তো আপনি সে মেয়েকে খুঁজেও পাননি। ওই মেয়েকে না খুঁজেই চলে যাবেন? কিছু করার নেই, দাদা অনেক অসুস্থ। ওনার দেখাশোনা যারা করতেছে তারাও এখন হাল ছেড়ে দিয়েছে। তাছাড়া ওই মেয়েকে এতগুলো দিন খুঁজেও পাইনি। তাই বলে বরাবরের জন্য ছেড়ে দিতে হবে? আবার কি আসবেন না? দাদুর সব কিছু এখন থেকে আমাকেই দেখাশোনা করতে হবে, সেজন্য কিছু করার নেই। ভালো দেখো তোমরা। এই বলে উড়োজাহাজে উপরে উঠে আসে। ওখানে একটা হেলিকপ্টার এসেছিল আকাশকে নিয়ে যাওয়ার জন্য। কয়েকটা ঘন্টা পর চলে আসে আকাশে ওর বাড়িতে। চারদিকে সিকিউরিটি আর গাড়ি, সাথে হেলিকপ্টার রাখা হয়। একটু পরে, দাদু তুমি ঠিক আছো তো? দাদু ভাই, আমি ঠিক আছি। যদি ঠিকই থাকো তাহলে আমাকে চাকরি ছেড়ে দিয়ে কেন আসতে বললে দাদু? আমাদের যে সম্পত্তি আছে তার দেখাশোনা করার জন্য তো লোক লাগবে। তুমি তো এতগুলো দিন দেখাশোনা করে আসতেছো। আমার বয়স তো কম হলো না, সেজন্য কাল থেকে তুমি অফিসে যাবে। ঠিক আছে। আপনাদের সংক্ষেপে আকাশের পরিচয় দিয়ে দেয়। আকাশের আত্মীয় বলতে ওর দাদু ছাড়া আর কেউ নেই। দাদুর বয়স হয়ে যাওয়াতে এখন উনি অফিস আর বাকিগুলোর দেখাশোনা করতে পারছে না। কিছুক্ষণ পরে অন্যদিকে, আমু, আমু, কোথায় তুমি? কি হয়েছে বল। শুনেছি তুমি আমার জন্য ছেলে দেখেছো। হুম, দেখছি তো। কে সেই ছেলে? একে গ্রুপের মালিকের একমাত্র নাতনির সাথে। ওয়াও আমু, আমার তো ভাগ্যই খুলে গেল তাহলে। তার বলতে? তা আমি কি ওর সাথে দেখা করতে যাব? ছেলেটা এখনো বাসায় ফেরেনি, আমি সময় হলে তোকে জানাবো। ঠিক আছে আম্মু। অন্যদিকে আকাশ রেস্ট নেয়। কিছুক্ষণ পরে আকাশের দাদু ওর রুমে আসে। কি করছো দাদু ভাই? এই তো দাদু, বসে আছি। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ দাদু? তার আগে আমাকে এটা বলো, তোমার পছন্দের কোনো মানুষ আছে কি? পছন্দের মানুষ তো নেই, যাও একজন ছিল, কিন্তু আমি তার নাম ঠিকানা কোনো কিছুই জানি না। সেটা কেমন কথা? আমি ঠিক বলেছি। আচ্ছা, আমাকে কাহিনীটা একটু বলো তো। এই তো 2 মাস আগের কথা। তারপরেও জানতে চাই আমি। তাহলে শোনো। 2 মাস পূর্বে। স্যার, একটা খবর পেয়েছি। কি খবর? সমুদ্রের মাঝখান দিয়ে আজ রাতে একটা জাহাজ যাবে। সেটা তো সব সময় যায়। কিন্তু আজ রাতে যে জাহাজ যাবে ওটার মধ্যে 100 মেয়ে থাকবে। মানে ওদের নিয়ে গিয়ে বিভিন্ন পতিতালয় বা শরীরের অঙ্গ বিক্রি করে দেবে। সেরকমই ধারণা করতেছি আমরা, কিন্তু সঠিক জানি না ওদের ঠিক কোন কাজে নিয়ে যাবে। জাহাজের নম্বর কত? এই নিন স্যার নাম্বার। কিছুক্ষণ পরে সবকিছু নিয়ে আলোচনা করতে থাকে। অনেকটা সময় পর, তাহলে 20-25 জন অফিসার সাথে 5টা স্পিড বোর্ড তৈরি করে রাখো, রাতের আগে আমরা রওনা দেব। ঠিক আছে স্যার। এইদিকে মেয়েগুলোকে এক এক করে অচেতন অবস্থায় জাহাজে উঠানো হয়, তাও সব মেয়েকে অচেতন করে। বস, আর কয়টা আছে? এবার পুরো 100 জনকেই সাপ্লাই দিব। এবার আর ডলারের অভাব হবে না। কিন্তু এদের যদি জ্ঞান ফিরে আসে? একটা করে ডোজ দিয়েছি, 12 ঘন্টার আগে উঠবে না কেউ। তাছাড়া এই জাহাজ 10 ঘন্টার আগেই ঘাটে পৌঁছে যাবে। কিন্তু বস, নেভির লোকেরা যদি চেক করে? সেজন্য তো ওদের 10টা কন্টেইনার করে পাঠাবো। পিছনে ওরা থাকবে আর সামনে এই মালগুলো দিবি, যেন কারো সন্দেহ না হয়। বুঝতে পেরেছি বস। তাহলে এখন যা তাড়াতাড়ি। চলে তাহলে। আকাশ আরও কিছু অফিসার নিয়ে সমুদ্রের ওই জায়গা থেকে কিছুটা দূরে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে জাহাজ আসার সময় হয়। ওই সব জাহাজ একটা চেক পোস্ট হয়ে তারপর বের হতে হয়, সেজন্য ওখানে এসে দাঁড়ায়। কিছু অফিসার চেক করে তেমন কোনো কিছু পায়নি বলেই ছেড়ে দেয়। একটু সামনে আসতেই, ওই সামনে দেখ। এরা কারা? নেভির লোকেরা। কিন্তু ওরা এখানে কেন? আমি কি জানি। দূর থেকে মাইক দিয়ে জাহাজ দাঁড় করানোর জন্য বলতে থাকে। জাহাজ এখানেই দাঁড় করা হোক, নয়তো আমরা জাহাজ জব্দ করতে বাধ্য হব। মাইকে এরকম শব্দ শুনে জাহাজটা দাঁড় করায়, তবে তাও অনেকটা দূরে এসে দাঁড়ায়। এরপর আকাশ অফিসারদের নিয়ে জাহাজে ওঠে। কি ব্যাপার স্যার, আপনার এখানে? এখন কোনো সমস্যা আছে কি? চেকপোস্ট তো আমরা সব কিছু চেকিং করে তারপরে নিয়েছি। এখন আবার চেক করলে কি সমস্যা আছে? না স্যার, করুন। এই জাহাজে কতগুলো কন্টেনার আছে? এই তো 25টার মতো। সবগুলো খোলার ব্যবস্থা করো।
সবগুলো খুলতে হবে? হবে। কোনো সমস্যা আছে কি? না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে খোলো সবগুলো। লোকগুলো এক এক করে সবগুলো কন্টেইনার খুলতে থাকে। সবগুলোর মধ্যে মালামাল ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। স্যার, আমাদের কি কেউ তাহলে ভুল তথ্য দিয়েছিল? হতেও পারে। আচ্ছা, এখান থেকে 2টা বক্স নামাও তো। 2টা কেন? দরকার হলে 4টা বের করে দেখাচ্ছে। 4টা বাক্স বের করে দেখায়। পেছনে আরও একটা বাক্স ছিল, ওটার পরেই মেয়েগুলো ছিল। তখন একটা জিনিস খেয়াল করে। একটা স্টিক দাও তো। কেন স্যার? আগে দাও। স্টিক নেওয়ার পরে কন্টেইনার পাশে বাড়ি মারে। শব্দটা কেমন? অনেক ভারী মনে হচ্ছে। এখন দেখো তো কেমন। এবার শব্দটা অনেক হালকা মনে হচ্ছে। ঠিক তাই। একটা কাজ করো, পুরো কন্টেইনার খালি করো। স্যার প্লিজ এরকমটা করবেন না, মালগুলো নষ্ট হবে, আবার সময় চলে যাবে। কোনো কিছুই হবে না। তোমরা বের করো, আর বাকিরা এদের ধরো, যেন পালাতে না পারে। অফিসার একে একে সব কিছু খালি করতে থাকে। একটা ভেতরে মেয়ে দেখতে পেয়ে, স্যার, ভিতরে তো 10 জন মেয়ে। হেডকোয়ার্টারে কল দিয়ে একটা জাহাজ নিয়ে আসার জন্য বলো। ঠিক আছে। কল দিয়ে আরেকটা জাহাজ নিয়ে আসার জন্য বলে। ওই লোকগুলোর কাছে আসে। এখন বল বাকি মেয়েগুলো কোন বক্সে আছে, নয়তো সবগুলো খালি করব, সাথে সব মাল এই সমুদ্রে ফেলে দিব, সাথে তোমাদেরও মালের সাথে ভেঙে ফেলে দেব। বলছি স্যার, বলছি। বল কোথায় আছে বাকি মেয়েগুলো? ওরা ওই পাশের বাক্সগুলোর ভেতরে আছে। সবগুলো মেয়েকে বের করে আমাদের জাহাজে ওঠাও, আর এদের নিয়ে যাও। ঠিক আছে। অফিসার সব মেয়েকে বের করে, কিন্তু ওখানে একটা মেয়ে কম ছিল। সেজন্য একটা মেয়ে কম কেন? ওই মেয়েটা কেবিনের রুমে। ওখানে কেন? ওই মেয়ের সাথে। কি করেছিস বল? বিশ্বাস করুন স্যার, এখনো কিছু করে নাই। চেকপোস্ট পার করে তারপরে মেয়েটাকে কেবিনে এনেছি। কেবিনে আনার পরপরই আপনারা চলে আসলেন। কোনো কিছু করার সময় তো পাইনি। এখন কি করব? আমি কেবিনে দেখে আসি, ততক্ষণে তুমি বাকি জাহাজগুলোকে বলো ওদের ওখান থেকে নামিয়ে হসপিটালের জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, কিন্তু আপনি? আমি মেয়েটিকে খুঁজে আসতেছি। জাহাজের ভেতরে এসে খুঁজতে থাকে মেয়েটিকে। কেবিনে এসে একটা মেয়েকে দেখতে পায়, অচেতন অবস্থায় পড়ে আছে। আকাশ তো মেয়েটার মায়াবী চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। জানোয়ারগুলো এদের মতো নিষ্পাপ মেয়েদের তুলে এনে ওদের তো বাঁচার কোনো অধিকার নেই। মেয়েটাকে কোলে নিয়ে বের হয়ে আসে। তারপর পুরো জাহাজে বোমা লাগিয়ে ওটা সমুদ্রের মধ্যেই নষ্ট করে দেয়। মেয়েটাকে নিয়ে চলে আসে সমুদ্রের কিনারায়। সবাইকে নেওয়া হয়েছে তো? জি স্যার। একটা কাজ করো, এই মেয়েটিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাও। স্যার, মেয়েটি তো আপনার কোলে, আপনি না হয় তুলে দিন। মেয়েটাকে তুলে নেয়। গাড়ি চলে যায় হসপিটালের দিকে। এই দিকটা সব শেষ করে চলে আসে ক্যাম্পের মধ্যে। স্যার, কি করব? ওদের ভালো করে মারো আর কথা বের করো, ওরা কাদের লোক আর এদের কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে স্যার। এরাও ওদের দুজনকে মারতে থাকে। অনেক কিছুর পরে ওরা মুখ খোলে। বলছি স্যার। ঠিকানা বল তাহলে। লোকগুলো ঠিকানা বলে। সেই ঠিকানা নিয়ে, এই ঠিকানা পুলিশের কাছে দাও, বলবে একদিনের ভিতরে সবাইকে যেন ধরে নিয়ে আসে। ঠিক আছে স্যার, বলবো। এদিকের কাজ তো শেষ। এভাবে একদিন পার হয়ে যায়। আকাশ মেয়েটার কথা প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু যখন ও নিজের পোশাক পরতে যাবে তখন লিপস্টিকের দাগ দেখতে পায়, তাও ঠোঁটের চিহ্ন। এটা কি স্যার? মনে হয় ওই মেয়ের। হতেও পারে। ভালো কথা। ওই মেয়েগুলো এখন কেমন আছে? অনেক মেয়েকে ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কি বলো, এত তাড়াতাড়ি? ডক্টর তো বলল রাতের ভিতরে ওদের জ্ঞান ফিরে আসবে। এরপর ওরা নিজেদের পরিবারের নাম বলে, ওদের পরিবারের সাথে কথা বলে। ওদের তো বিকালের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মেয়েটার কি খবর? কোন মেয়ে স্যার? যে মেয়েকে আমি তো শিওর জানি না, তবে হসপিটালে খোঁজ নিলে জানতে পারবো। খোঁজ নাও তো তাহলে। অফিসার খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারে ওর বাবা ওকে এসে নিয়ে গেছে, যা আকাশকে জানায়। কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার? না স্যার, ওইগুলো দিয়ে যায়নি। ঠিক আছে, তুমি যাও। এরপর আকাশ অনেক চেষ্টা করেও ইরার কোনো খোঁজ পায়নি। হসপিটালের সিসিটিভির মধ্যে ইরার কোনো ভিডিও নেই, কারণ ওদের সবাইকে হসপিটালের বাহিরে মাঠে শুয়ে রাখা হয়েছিল। এজন্য কোনো ভিডিও নেই। এইসব কাহিনী আকাশ ওর দাদুকে বলেছিল। এখন চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমানে
তাহলে তুমি মেয়েটির প্রেমে পড়েছো, তাই তো? প্রেমে পড়েনি, কিন্তু মেয়েটিকে দেখার খুব ইচ্ছে ছিল। ও আচ্ছা, যে কারণে আমি এসেছি এখানে। কি কারণ দাদু? আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি। তাই বলে আমাকে না জানিয়ে? ভেবেছিলাম তোর যদি পছন্দের কেউ থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিয়ে দিতাম, কিন্তু এখন সে যখন নেই তখন আর কি করার। 2 দিনও হলো না এলাম, আর তোমরা এর মধ্যে এইসব কি শুরু করেছো? আমার তো বয়স হয়েছে, কখন আমি মারা যাই ঠিক নাই। এরকম ইমোশনাল কথা বলেই আমাকে তুমি রাজি করিয়ে নাও। আচ্ছা, আমি মেয়েটির ঠিকানা দিচ্ছি। এই রেস্টুরেন্টে এই টেবিলে মেয়েটি থাকবে, তুই দেখা করে নে। যদি তোর পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই বিয়েতে। যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমরা অন্য মেয়ে দেখব। ঠিক আছে দাদু। পরের দিন বেরিয়ে পড়ে। নীলাও সেজে আগে থেকেই অপেক্ষা করতে থাকে। তবে নীলাও আকাশকে চিনে না, আর নাই আকাশ নীলাকে চেনে। অপেক্ষা করতে থাকে। উফ, আসছে না, কখন যে আমার স্বপ্নের রাজপুত্র আসবে আমি তখন দেখতে পারবো। এরই মধ্যে আকাশ টেবিল নাম্বার মিল করে নীলাকে দেখতে পায়। আকাশকে দেখে নীলা, উফ, এই ছেলে তো দেখি অনেক হ্যান্ডসাম। আচ্ছা, এই ছেলে কি সেই ছেলে যার সাথে আজকে আমার দেখা করার কথা, নাকি সেই অন্য কেউ? এগুলো ভাবতে থাকে। তখন নীলাকে চমকে দিয়ে, আপনি নিশ্চয়ই নীলা? আপনি কি আকাশ? জি, ঠিক ধরেছেন। তাহলে আপনার সাথে আমার বিয়ের কথা চলছে? ঠিক ধরেছেন, চলুন বসে কথা বলি। হ্যাঁ বলুন। ওরা কথা বলতে থাকে। তখন আকাশ ওয়াশরুমে যাবে বলে টেবিল থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে থাকে। খেয়াল না করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। কিছু বলতে যাবে, তখনও মেয়েটিকে দেখে, যাকে আকাশ 2 মাস ধরে খুঁজেছিল, তাকিয়ে আছে মেয়েটির দিকে। কানা কি আপনি? চোখে কি দেখতে পান না নাকি? আপাতত আপনাকে ছাড়া কোনো কিছু দেখি না। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে, কিন্তু আমাকে তো চেনা নেই। সবগুলো এক একটা গোয়ালের গরু। আপনি কিন্তু রীতিমতো অপমান করছেন। কি করব? এইভাবে কেউ ধাক্কা দেয়? তাহলে কিভাবে দেয় আমাকে একটু শিখিয়ে দিবেন? আমি বলতে চেয়েছি কাউকে এরকম ভাবে ধাক্কা দিবেন না। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? অপরিচিত কাউকে আমি আমার নাম বলি না। আপনারা কিন্তু পূর্বে পরিচিত। যদি পূর্বের পরিচিতই হই তাহলে আমার নাম তো জানার কথা। আসলে আমাদের দেখা হয়েছে, কিন্তু কথা হয়নি। মেয়ে পটানোর জন্য এইরকম আইডিয়া কোথায় পান বলেন তো? মানে ঠিক বুঝলাম না। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের যেভাবে পটিয়ে নিচ্ছেন তার কথা বলছি। আমি কখন পড়াতে চাচ্ছি? এই যে আমাকেই তো পটানোর ট্রাই করতে যাচ্ছেন। মোটেও না, আমি শুধু নামটা জানতে চেয়েছি। তাছাড়া কি? আপনাকে তো মোটেও সুন্দর লাগছে না, যতটা সুন্দরী আপনি নিজেকে মনে করছেন। তার মানে কি আমি সুন্দর না? মোটেও আপনি সুন্দরী না। আমি বিশ্বাস করি না। সে আপনার ইচ্ছা, বিশ্বাস করুন বা না করুন। ইরা তো অনেক রেগে যায়, ওখান থেকে চলে আসে। এইদিকে আবিরকে কল দেয়। জি স্যার বলুন। সাদা জামা পরা একটা মেয়ে তোমার ওইদিকে আসবে। যেভাবেই হোক ওই মেয়ের ছবি আর ডিটেলস আমার চাই। জি স্যার, দেখতেছি। আকাশ ওয়াশরুমে আসে, এসে ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে নীলা নেই। এই মেয়েটা কোথায় গেল? স্যার উনি তো চলে গেছে। চলে গেছে মানে? ওনার কল আসলো, উনি চলে গেল। আপনি তো অনেক লেট করে ফেলেছেন, সেজন্য চলে গেল। কিন্তু স্যার মুখে মাস্ক তো সরান। উফ, আমার তো মনেই নেই, নীলা তো আমার মুখটাই দেখেনি। উনি মুখ তো দেখেনি তা ঠিক, কিন্তু আপনি ওনাকে যা যা দিয়েছেন উপহার হিসেবে, এই সব কিছু পেয়ে উনি তো অনেক খুশি। ওকে, যা উপহার দিলাম সেই সব কিছুর আনুমানিক কত ডলার হবে? এই তো তাও $5 মিলিয়ন তো হবে। কিন্তু স্যার। কিন্তু কি বলো? যে মেয়েটার কথা বলেছেন এটা ওর ছবি। আর ঠিকানা? ঠিকানাটা নিতে পারিনি, তবে মেয়েটার গাড়ির নাম্বার জানতে পেরেছি। ওটা দিয়ে ঠিকানা খুঁজে নেব। এটা অবশ্য ভালো কাজ করেছ। তাহলে এখন যাওয়া যাবে কি? চলো তাহলে। পরের দিন নীলার সাথে আকাশের রাস্তায় দেখা হয়, কিন্তু নীলা তো আকাশকে কোনোভাবেই চিনতে পারছে না। সেজন্য, এই কে তুই? আমি আপনাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? তুই জানিস কে আমি, কি আমার পরিচয়? তোমার সম্পর্কে তো তেমন কিছু জানি না, তাও আমি তোমাকে ভালোবেসেছি আর ভালোবেসে যাব। এরপর যদি আর একটা কথা বলিস তোর মুখে জুতো দিয়ে মারবো। তোর মতো একটা ফকির নাকি আমি ভালোবাসবো? তা তুই ভাবলি কি করে? প্লিজ আমার ভালোবাসার বই ফিরিয়ে দিবেন না।
এগুলো দেখেছিস? যার সাথে আমার বিয়ে হওয়ার কথা, ও আমাকে এইগুলো উপহার দিয়েছে। যদি তুই এর চেয়ে বেশি কিছু আমাকে উপহার হিসেবে দিতে পারিস, তাহলে আমি ভেবে দেখব। ও তার মানে এই মেয়েটি শুধু আমার ডলার দেখে আমার প্রেমে পড়েছিল? কি ভাবছিস? এত কিছু তো জীবনের চোখেও দেখিসনি। সে যাক কি, এরপর থেকে যদি আমার চোখের সামনেই তোকে পাই, তাহলে ভালো হবে না কোনো দিক দিয়ে। কথাটা মনে রাখিস। কি আর করা, নীলা তো চলে যায়। এসব কিছু ইরা দূর থেকে দেখছিল। তবে ইরা যে এসব দেখছিল তা আকাশ বা নীলা ওরা কেউই জানতো না। তাও ইরা কি বুঝে আকাশের কাছে আসে। কেমন আছে? আকাশ তো মেয়েটাকে দেখে অবাক হয়, কেননা ওকে না খুঁজতে এভাবে সামনে পেয়ে যাবে তা ভেবে পায়নি। এই যে মিস্টার, কথা কেন বলছেন না? যে আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে আর কেউ কি আছে? তা হয়তো নেই। আচ্ছা, আমি লক্ষ্য করলাম ওই মেয়েটা আপনার সাথে রেগে কথা বলছিল। ওই মেয়ে কি আপনার গার্লফ্রেন্ড বা বউ এরকম কোনো কিছু কি হবে? তো আপনার কি মনে হয়? কিছু বুঝতে পারিনি বলেই তো জিজ্ঞাসা করা। আসলে ওই মেয়ে আমার কিছুই হয় না, এমনিতে দেখে ভালো লাগলো সেজন্য একটু কথা বললাম। তখন মেয়েটি তার বিয়ের কথা বলল, ওর হবু হাজব্যান্ড কি উপহার দিল সেগুলো বলল আমাকে। তাহলে তো বোঝা যাচ্ছে মেয়েটি অনেক লোভী। তেমনি ধরতে পারেন। তা আপনার নাম? আমি ইরা চৌধুরী। পরিবারে শুধু বাবাই বেঁচে আছে, তাও বাবার সাথে মাঝে মাঝে ঝামেলা হয়। আমি পারভেজ হোসেন আকাশ। পরিবার বলতে শুধু দাদু আছে। কিন্তু আপনার বাবার সাথে কেন ঝামেলা হয়? বিয়ে নিয়ে। সেটা আবার কেমন? বাবা চায় কোনো ধনী পরিবারে আমাকে বিয়ে দিতে, যেন উনি ওনার বিজনেসে তাদের থেকে সাহায্য নিতে পারে। কিন্তু ধনী লোক আমার পছন্দ না। কেন কেন? ধনী লোকেরা কি করলো? ওরা তো অর্থের দিক দিয়ে গরিব, ওরকম লোকদের চোখেই দেখতে পারে না। কিন্তু সব ধনী লোক তো আর একরকম হয় না। তা আমি জানি না। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? শান্ত স্বভাবের একটা ছেলে, যে আমাকে অনেক ভালোবাসবে আর আমার সব খেয়াল রাখবে। কিন্তু বাবার জন্য মনে হচ্ছে ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে জীবনটা নষ্ট করে দিতে হবে। এটা তো সব মেয়েই চায়। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। কি কাজ? যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আমার বাবার কাছে আমাকে আপনার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিতে পারেন। এতে আমার লাভ কি? আপনার লাভ বলতে ধনী কোনো ছেলেকে আর বিয়ে করতে হবে না, সাথে আপনার বাবাও আর অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রেশারও দিতে পারবে না। এটা অবশ্যই একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনার সাথে কথা বলে তারপর দেখি কি করা যায়। ইরাকে নাম্বার দিয়ে চলে আসে বাসায়। বাসায় আসার পর, দাদু ভাই, বিয়ের তারিখ কি ঠিক করব? এখন না, আমি যখন বলবো তখন। তোমরা তো একজন আরেকজনকে পছন্দ করেই তো। কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওই মেয়ে তো অনেক লোভী। কি বলো? দাদু, আমি ঠিকই বলেছি। আচ্ছা, আমাকে সবটা বলো তো। দাদুকে সবটা বলতে থাকে, সাথে ইরার কথাও বলে। উনি সবটা শোনার পর, আমার মনে হয় তুমি মেয়েটাকে খুঁজে পাওয়ার পরে এরকমটা তোমার মনে হচ্ছে। বিষয়টা এরকম না দাদু। আগে তো নীলার সাথে দেখা হয়েছিল, ও তো অনেক বাজে বাজে কথাও বলেছিল। আচ্ছা, তাহলে এখন কি করতে চাও? নীলা আমাকে এখনো সরাসরি দেখেনি, সেজন্য আমি চেষ্টা করব ও আসলে কতটা লোভী তা জানার চেষ্টা করব। আর ইরার ব্যাপারটা? ইরা মেয়েটা অনেক ভালো, আমার থেকে যা মনে হলো আর কি। তবে ও এটা জানে না আমার কি কি আছে, এইগুলোর কোনো কিছুই ঠিক মতো জানে না ও। দেখো, জীবনটা তোমার, তুমি যাকে বেছে নেবে আমি তার সাথেই তোমার বিয়ে দিব। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। কাল ইরার সাথে দেখা করব, তারপর দেখি কি করা যায়। পরের দিন আকাশ ইরার সাথে দেখা করতে একটা পার্কে আসে। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? তা কথা কি বলেছেন আপনার বাবার সাথে? আব্বুর সাথে এখনো কথা বলিনি। তবে কি? বাবাকে যদি আপনার কথা বলি, বাবা হয়তো আপনার উপরে লোক দিয়ে হামলা করতে পারে। আমার উপরে কেন হামলা করাবে? ওই যে বাবার স্বপ্ন আপনি ভেঙে দিয়েছেন সেজন্য। মানে তাহলে সব বিপদ কি শুধু আমারই? তেমনি ধরে নিন। এখন বলুন, আপনি রাজি তো? তাহলে আমি আজকে বাবাকে বলবো আপনার কথা। আপনার ভালোর জন্য যদি এইটুকু কষ্ট সহ্য করতে হয় তাহলে করব। তাহলে আমি এখন যাই, বাবার সাথে কথা বলে আপনাকে জানাবো। ঠিক আছে, আসুন তাহলে। ওখান থেকে যে যার মতো চলে যায়।
ইরা তো ওর বাসায় যায়। অন্যদিকে আকাশ কল দেয় নীলাকে। নীলা তো অনেক খুশি হয়ে যায় কল পেয়ে। তুমি আমাকে কল করেছো? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। কি বলেন, আপনি আমার হবু স্ত্রী, কল তো করতেই পারি। সে পারো, কিন্তু আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলো। বিয়ের আগ পর্যন্ত আপনি বলি। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। তা হঠাৎ কল? জরুরি কোনো কিছু আছে? এত শব্দ কেন, বাইরে কোথাও? আমি একটু শপিং মলের ক্যাফেতে বসে আছি। এরপর নীলা নাম বলে। কল কেটে দিয়ে ওখানে আসে, এসে নীলার সামনে এসে বসে। তুই এখানে কেন? এদিকে যাচ্ছিলাম, সামনে দেখতে পেলাম, তাই চলে আসছি কথা বলার জন্য। তোর সাহস তো কম না? তুই আমার সম্পর্কে সবটা জানার পরেও কিভাবে পারিস আমারই সামনে বসতে? এখানে সাহসের কি আছে? এখন তো সবাই খাওয়ার জন্যই আসছে। তাহলে চুপচাপ নিজেরটা খেয়ে এখান থেকে বের হয়ে যা। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেওয়ার মতো আমি কোনো গিফট হয়তো দিতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসার মতো অসংখ্য সময় আমার কাছে আছে। তোর এই সময় তোর কাছেই রাখ, আমার কোনো দরকার নেই, বুঝতে পারলি? দরকার পড়বে। বড় লোকের ছেলেকে বিয়ে করতেছেন, রাতে নেশা করে এসে যে মারবে না তার কি গ্যারান্টি? নেশা করুক আর যাই করুক, আমার তাতে কি? আমি আমার চলাফেরা করার জন্য পর্যাপ্ত ডলার পেলেই হলো। তাহলে তো মনে হয় আপনি ওই ছেলের ডলার দেখেই প্রেমে পড়েছেন। পড়েছি। আজকাল ডলারই সব কিছু। এরপর থেকে তোকে যেন আমার পাশেও না দেখি আমি। তা নিয়ে আপনাকে একটু ভাবতে হবে না। এই বলে নীলা চলে যায়। রাতে আকাশ বাসায় ফিরে ওর দাদুকে সবগুলো রেকর্ড শোনাতে থাকে, যা নীলার সাথে কথা বলার সময় রেকর্ডগুলো করেছিল। উনি সবটা শোনার পর, আমি এখনই বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। না দাদু, ওই মেয়ে যে সাগরে যাওয়ার চেষ্টা করতেছে, ওকে সে সাগরে টিকে আনবো, কিন্তু পানিতে নামার সুযোগ দেব না। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে হয় করো। আচ্ছা, আমি রুমে গেলাম। অন্যদিকে ইরা ওর বাবার সাথে বসে খাবার খাচ্ছে। তখন আব্বু, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বল? আমি একটা ছেলেকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। তা ছেলের পরিচয় কি? ছেলে আপাতত একটা কোম্পানিতে চাকরি করে, এর বাহিরে ওর দাদু আছে। সামান্য একটা কোম্পানিতে কাজ করে ছেলেকে তুই বিয়ে করতে চাইছিস, যেখানে কিনা আমি তোর জন্য কোম্পানির মালিককে খুঁজে রেখেছি। তুমি তো ডলার দেখলেই গলে যাও। তোকে এত কথা বলতে পারবো না। আমি তোর বিয়ে যার সাথে ঠিক করেছি তার সাথে তোর বিয়ে দিব। আমি ওই ছেলেকে বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে, যা কিছু হয়ে যাক না কেন, আমি ওই ছেলেকে বিয়ে করব না। তুই যে ছেলেকে বিয়ে করবি ভাবছিস, আমি ওই ছেলেকে কখনো মেনে নিব না। দুদিন পরে ইরার বাবা একটা ছেলেকে ওদের বাসায় আসতে বলে। ছেলেটা চলেও আসে। কে এই ছেলে? আমি ঈশান। তুমি নিশ্চয়ই এরা? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার সাথেই তোমার বিয়ের কথাবার্তা চলছে। মানে কি? আমি তো বলে দিয়েছি আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করতে আপত্তি কোথায়? আমার বয়ফ্রেন্ড আছে, সেজন্য আপনাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই যুগে একটা মেয়ের রিলেশন থাকতেই পারে, এটা নিয়ে আমি এত কিছু ভাবি না। আপনি নাই ভাবতে পারেন, কিন্তু আমি অনেক কিছু ভাবি। আপনি এখন আসতে পারেন। আমি এসেছি যখন তোমাকে নিয়ে যাব। আমি তো আসবো না। আসতে তো তোকে হবে। এইদিকে ইরাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ইরার বাবা কিছুই বলছে না। ঈশান ইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, যা ঈশানের পরিবার। ঈশান কে এই মেয়ে? মা, এই সে মেয়ে যার সাথে ওর বাবা আমার বিয়ে দেওয়ার কথা বলেছিল। বাহ, মেয়েটা তো দেখতে আমার চেয়েও ভালো। এই জন্যই তো রাজি হয়েছি, নয়তো ওর বাবার যা কিছু আছে তা চাইলে 200 বার কিনতে পারবো। কিন্তু ও কেন কাঁদছে? ও নাকি অন্য কোনো ছেলেকে ভালোবাসে। এটা তো অনেক দুঃখজনক কথা। আমার ভাইয়ের হবু বউ কিনা। থাক সেসব কথা। আচ্ছা আপু, তোর বিয়ে কবে? কেন বলো তো? তোর বিয়ে না হওয়া পর্যন্ত তো আমি এই মেয়েকে বিয়ে করতেও পারবো না। বুঝতে পেরেছি, তবে চিন্তা করিস না, 1 মাসের ভিতরে বিয়ে করে নেব। তা হবুদুল্লাহ ভাইকে বল তাড়াতাড়ি বিয়েটা করে নিতে। ওকে কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না, যদি ওনারা রেগে যায় পরে আরও ঝামেলা করে আসবে। নীলা ঠিক কথা বলেছে, ওনারা এমনিতেই অনেক পাওয়ারফুল লোক। যদি এমন কিছু হয়ে যায় তাহলে সমস্যার মধ্যে পড়ে যাব। তাহলে এইটাকে কি করব? ওকে নিয়ে ঘুরবি, ফুর্তি করবি, বাড়ি গিয়ে। ছি আপু, ছি, আপনার মন মানসিকতা এতটা খারাপ?
খারাপের কি আছে? বিয়ের পরে তো তোমাদের মধ্যে সবই হবে, সে ভালো। এখনই একটু ফ্রি হয়ে নেওয়া অনেক ভালো। আপনার মতো খারাপ মেয়ে আমি জীবনও দেখিনি। ওই কি বললি তুই? রেগে ইরাকে থাপ্পড় দিতে যাবে তখনই কেউ একজন এসে হাতটা ধরে নেয়। নীলা তাকিয়ে দেখার পরে, তুই এখানে? কেন, আমি কি আসতে পারি না? কথাটা শুনে ইরা এবার মাথাটা উঁচু করে সামনে তাকায়। আকাশকে যেভাবে দেখতে পারবে তা ইরা কখনো ভাবেনি। সেজন্য আকাশকে দেখে জড়িয়ে ধরে। এমনভাবে ধরেছে মনে হচ্ছে আকাশ যদি ওকে ছেড়ে চলে যায় ও যেন মরেই যাবে। তাও নিজেকে শান্ত রাখে। ওই ফকিনি, তুই এখানে কেন? তোকে এখানে ঢুকতে দিল কে? আমি কিভাবে এসেছি তা শোনাটা এখন জরুরি না। তাহলে কি জরুরি তোর কাছে? ইরার শরীরে কেন হাত তুলেছ তা আমি জানতে চেয়েছি। তুই কে রে যে তুই জিজ্ঞেস করলেই আমরা বলে দিব? তার আগে এটা বল, তুই কে? ও আমার ছোট ভাই। তোর কোনো সমস্যা আছে? আর তুই কে? আমাদের কথার মধ্যে এইভাবে নাক গলাতে চলে এসেছিস? ও আমার বয়ফ্রেন্ড। কে? এটাই সেই অকর্মার ঢেকে যার জন্য তুই আমাকে বিয়ে করবি না? ঠিক শুনেছিস, আমি তোকে ওর জন্যই বিয়ে করব না। বিয়ে তো তোকে করতেই হবে। কথাটা শুনে সবাই পেছনে তাকায়। তখন ইরার বাবাকে দেখতে পায়, যদিও আকাশ চেনে না সেজন্য। এক মিনিট, আপনি কে? আমি ইরার বাবা। এরা উনি তো তোমার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা, যে কিনা ক্ষমতার জন্য আমাকে এই ছেলের সাথে বিয়ে দিতে চায়। এখন বুঝতে পেরেছি আমি। কি বুঝেছিস তুই? আপনার ভাই ইরাকে এই জন্য বিয়ে করতে চায় কারণ ইরা অনেক সুন্দরী বলে। ঠিক ধরেছিস, নয়তো ওকে কেন আমি বিয়ে করব? আর ইরা তোমার বাবা তোমাকে এই ঈশানের সাথে এই জন্য বিয়ে দিতে চায় যেন এদের থেকে বিজনেস সাপোর্ট পাও। বাহ, তুই তো দেখি সবই বুঝে গেছিস। বুঝতে তো হবেই। তা একটা ব্যাপারে এখন ক্লিয়ার হয়নি। কোন কথাটা? আপনি কেন একই গ্রুপের চেয়ারম্যানকে বিয়ে করতে চান? সেসব কথা আমি তোকে কেন বলতে যাব? কারণ হচ্ছে ইরার বাবা যেমন বিজনেস সাপোর্টের জন্য ইরার বিয়ে আপনার ছোট ভাইয়ের সাথে দিতে চেয়েছে, তেমনি আপনিও নিজেদের বিজনেস বড় করার জন্য ওই ছেলেকে বিয়ে করতে চাইছেন, এবং কি ওনাদের থেকে এই পর্যন্ত অনেক সুবিধাও নিয়েছেন। ওই কোম্পানির মালিক আর আমার শ্বশুর ছিল বন্ধু, সেজন্য ওনারা ঠিক করেছে আমার মেয়ের সাথে ওনার ওই ছেলের বিয়ে দিবে। সেজন্য ওনারা আমাদের অনেক সাহায্য করেছে। মা, তুমি কেন এই ছেলেটাকে এখন এসব কথা বলতেছো? একে বের করে দাও এখন। বের করতে হবে না, ইরা চলে এখান থেকে। আমার মেয়ে তোর সাথে কেন যাবে? আমার হবু বউকে আমার এই সামনে থেকে নিয়ে যাবি তুই? এত বড় সাহস তোর হয় কি করে? সাহসের তো এখনো কিছুই তোমরা দেখলে না। ইরা চলো তাহলে। এরা তুই কোথাও যাবি না। এরা যদি তুমি আমার হাত একবার ধরো, কথা দিলাম তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। যদি হাত না ধরো, আমাকে যদি একা বের হয়ে যেতে হয়, তাহলে মনে রেখো তুমি আমাকে আর কখনো পাবে না। ডিসিশন এখন তোমার কাছে। এইদিকে এক একজন তো এক এক রকম কথা বলতে থাকে। ইরা ভাবতে থাকে, এই ছেলেকে তো আমি এখনো ঠিকমতো চিনিও না, তারপরও ও আমার জন্য অনেক লড়াই করে যাচ্ছে। আজকে যদি আমি ওর সঙ্গ না দিই তাহলে তো ওকে আমি কখনো পাবো না। উল্টো ঈশানের মতো একটা খারাপ ছেলের সাথে আমাকে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। না না, এইটা আমি চাই না। যত খারাপ লাগুক না কেন, আমি বরং আকাশের হাত ধরে বেরিয়ে যাই এখান থেকে। আমি কি দাঁড়াবো নাকি চলে যাব? তোকে কে বলেছে দাঁড়াতে? তুই কি যাবি নাকি ধাক্কা মেরে তোকে বের করে দিব? সবাইকে অবাক করে দিয়ে ইরা আকাশের হাতটা ধরে। সেজন্য আকাশ ইরাকে নিয়ে বের হতে যাবে, তখন কিছু সিকিউরিটি আকাশের পথ আটকে দাঁড়ায়। এতে ইরা একটু ঘাবড়ে যায়। ওই ছেলেটাকে মেরে এখান থেকে বের করে দাও। জি স্যার, দিচ্ছি। সিকিউরিটিগুলো মারতে আসবে তখনই ওখানে আবির চলে আসে। আসলে আকাশ আর আবির এসেছিল এখানে খাবার খেতে। আকাশ তো সবটা দেখে চলে আসে ইরাকে বাঁচাতে, কিন্তু আবির এখন জানতে পেরে ওখানে আসে। আবিরকে আবার নীলা ঈশান চেনে, কেননা আপনারা তো জানেনই আবির আকাশের পাশে থেকে ওর দেখাশোনা করে। আবিরকে দেখে, আরে আপনি এখানে? আগে সিকিউরিটিদের এখান থেকে চলে যেতে বলো। ঈশান ইশারা করলে ওরা চলে যায়। এতে আবির ঈশানকে একটা থাপ্পড় দেয়। নীলা দেখেও কিছু বলতে পারছে না, কেননা আবির একে গ্রুপের সিকিউরিটি থেকে শুরু করে অনেক কিছু দেখাশোনা করে। তোমার সাহস কি করে হলো ওনাকে মারতে সিকিউরিটিদের বলছো? ওই ছেলে তো আমার হবু বউকে নিয়ে চলে যাচ্ছে। বেশি কথা বললে তোর প্রাণটাও নিয়ে যাব, বুঝলি? আবির ওদের যা বলার পরেও বলতে পারবে। এখন চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চলুন।
ইরা চলো তাহলে। চলো। ইরাকে নিয়ে বের হয়ে আসে। ঈশান নীলা তো অবাক হয়ে আছে, তার সাথে নীলার মা আর ইরার বাবা। এটা কি হলো ঈশান, তুমি ওদের কেন আটকালে না? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি জানেন ওরা কারা ছিল? কে ছিল ওরা? একই গ্রুপের সব কিছু দেখাশোনা করে। ওর জন্য আকাশের বাচ্চাকে কোনোভাবেই আটকাতে পারলাম না। কিন্তু আপু, একটা কথা বুঝলাম না। কি কথা বলো? ওই ছেলেকে এই আকাশের বাচ্চাকে কেন সাহায্য করেছে? ওকে তো এখন কিচ্ছু বললাম না, কিন্তু চিন্তা করিস না, ওর তো একটা ব্যবস্থা আমি করবই। কিন্তু কিভাবে কি করবি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বলে তো করা যেতেই পারে। এটা কিন্তু ঠিক বলেছিস আপু। কারণ আমি কথা বলবো ওদের সাথে। ঠিক আছে, এখন চল। কিন্তু ও যে আমার মেয়েকে নিয়ে চলে গেল, তার বেলায় আমরা আছি আমাদের চিন্তায়, আর আপনি পড়ে আছেন আপনার মেয়ের চিন্তায়। কি করব? ও যে আমার একমাত্র মেয়ে, ওর ভরসায় তো আমি বিজনেস আগে নিতে পারবো। আপু, তুই একটা কাজ কর, আজকে তুই একই গ্রুপের মালিকের বাসায় যা আর ওনাকে সবটা খুলে বল, তারপরে দেখ কি হয়। মা চলো তাহলে আমরা যাই ওখানে। ঠিক আছে, চল। এরা যেতে থাকে। অন্যদিকে ইরাকে নিয়ে শপিং মলে আসে। এর ভেতরে আবিরকে বলে, আমাদের শপিং শেষ হতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখন আমি কি করব? ও আমার পরিচয় জানে না, সেজন্য তুমি তো তাড়াতাড়ি পারো আমার জন্য একটা ফ্ল্যাট দেখো, সস্তা দেখে। ওনাকে নিয়ে বাসায় যান। বাসায় এখন যাওয়া যাবে না। আপনাদের তো পাশে একটা বাড়ি আছে, সেখানে লোকজনকে থাকতে দেওয়া হয়েছে ভাড়ায়। তাহলে ওই হোটেলে যাও, মোটামুটি একটা রুম চয়েস করে চাবি নেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। আবির চলে যায়। ইরাকে কিছু জামা কিনে দেয়, কেননা ও তো পরার জন্য কিছু লাগবে, সেজন্য নিয়ে নেয়। আর কোনো কিছু লাগবে কি? লাগতো। তো নাও। তার জন্য তো অন্য দোকানে যেতে হবে। তো চলো। আমি ভিতরে যাব, আপনি বাইরে থাকবেন। ঠিক আছে। দোকানের সামনে এসে ইরা ভেতরে যায়, বাহিরে দাঁড়িয়ে থাকে। আবিরও ততক্ষণে ফ্ল্যাট রেডি করে ফেলে। তার সাথে রান্না করার জন্য যন্ত্রপাতি যা যা লাগে সেগুলো কিনে রেখে দেয়। সাথে সুন্দর দেখে একটা বিছানাও রেডি করে নেয়, কেননা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা হয়ে গেছে। আসলে মেয়েদের শপিং বলে কথা, কখন শেষ হবে তা ওরা নিজেরাও জানে না। তা হয়েছে কি? শেষ। কিন্তু আমি থাকবো কোথায়? আমার সাথে চলুন, তাহলে দেখতে পারবেন। ইরাকে নিয়ে ফ্ল্যাটের নিচে আসে। আবির চাবি দিয়ে দেয়। দাদুর কাছে যেতে হবে, কল দিয়েছিল। তুমি যাও, আমি ওই দিকটা ঠিক করে নিচ্ছি। রুমে এসে আকাশ অবাক হয়, কেননা এই সময়ের ভেতর আবির অনেক কিছুই কিনে রুমে নিয়ে এসেছে। ইরাও অনেক পছন্দ হয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। সমস্যা নেই, ভিতরে থাকুন, আমি ওয়াশরুমে যাচ্ছি। কিছুক্ষণ পরে বের হয়ে আসে। ফ্রেশ হয়ে দুজনেই খাওয়া শুরু করে। আবির চলে আসে বাসায়, এসে দেখে নীলা আর মা আগে থেকেই উপস্থিত। দাদু, আপনি আমাকে ডেকেছেন? ওনাদের চিনতে পেরেছিস? জি দাদু। তুই নাকি ওনাদের সাথে? আমার নামে বিচার দিতে এসেছে। কিন্তু আমি ডিটেলস জানতে চাই। আচ্ছা, আমি ছোট স্যারকে কল দিয়ে দিচ্ছি। ওকে কেন কল দিচ্ছিস? উনি আপনাকে সবটা বলবে। দাঁড়া, আমি কল দিচ্ছি। আকাশকে কল দেয়, কিন্তু কল ধরে ইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর আমার দাদু ভাইয়ের মোবাইল তোমার কাছে কেন? আকাশ তো মোবাইল রেখে ওয়াশরুমে গেল। তুমি কে? কার সাথে কথা বলছেন? জানি না, কে ফোন করেছে। কই দেখি তো। মোবাইল হাতে নিয়ে যখন ওর দাদুর নাম্বার দেখে। দাদু, তুমি হঠাৎ কল দিলে? আগে বলো মেয়েটি কে? দাদু, তোমাকে সবই বলবো। আচ্ছা, এখন এটা বল আমাকে, নীলাকে তুই অপমান করেছিস কেন? তাহলে শুনো সব কাহিনী। সবটা কাহিনী বলতে থাকে, সাথে ইরার ব্যাপারটাও বলে ওর দাদুকে। উনি সবটা শুনে, আবির, তুই তাহলে বিয়ের ব্যবস্থা কর। সত্যি দাদু, আপনি অনেক ভালো। তুমি আর তোমার মা এই বাসা থেকে বের হয়ে যাও, আর কখনো যেন আমি তোমাদের এই বাসায় না দেখি। তোমাদের এতদিন ধরে আমি যত সাহায্য করে এসেছি, এখন থেকে আর সেগুলো কখনো করব না। এক কথায় তোমরা আমার থেকে কোনো সুবিধা পাবে না। ওই চাকরের বাচ্চা, দাদুকে তুই উল্টাপাল্টা কি বুঝিয়েছিস বল? তোমার সাহস হয় কি করে আমার সামনে এরকম করে উঁচু গলায় কথা বলার? সরি দাদু, ভুল হয়ে গেছে। কিন্তু দাদু, আমার অপরাধ কি? তোমরা যে অপরাধ করেছো তা বলার মতো না, সেজন্য আমি বলতেও চাই না। তোমরা এখনই বেরিয়ে যাও। আবির,
জি দাদু বলেন। এতগুলো বছর ধরে ওদের যে সুবিধাগুলো দিয়ে এসেছি সে সব সুবিধা নিয়ে নেবে। এখন থেকে ওদের যেন আর কোনো সুবিধা না দেওয়া হয়। ঠিক আছে দাদু, তাই হবে। নীলার মা তো কোনো কিছু বুঝতে পারছে না। ওনাকে যে জিজ্ঞেস করবে সে সাহস ওনার নেই, সেজন্য চুপ করে আছে। কিছুক্ষণ পরে অন্যদিকে কার কল ছিল? আমার দাদুর কল ছিল। হায় আল্লাহ, উনি এখন কি ভাববে আমাকে আর আপনাকে নিয়ে? তেমন কিছুই ভাববে না। আচ্ছা, আমরা এখানে কতদিন থাকবো? বিয়ের পরে আমরা এই বাসাটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কোথায় থাকবো? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এখন তুমি ঘুমাও, আমি বের হব। কোথায় যাবে আর ফিরবে কখন? দাদুর কাছে যাব, ফিরতে তো রাত হয়ে যাবে। আমিও যাব তোমার দাদুর কাছে। একটা কাজ করি, দাদুকে আমি এখানে নিয়ে আসি। কি দরকার উনিকে এখানে নিয়ে আসার? হারিয়ে কিছু হবে না। এই বলে ওর দাদুকে কল দেয়। উনি একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে ওই বিল্ডিংয়ের উপরে। ওখানে নেমে তারপর আকাশের ফ্ল্যাটের সামনে এসে নামে। যদিও ইরা এই ব্যাপারে কিছু জানে না, বাসার ভেতর আসতেই ইরা এসে পা ধরে সালাম করে। আসসালামু আলাইকুম দাদু, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আকাশ, মেয়েটি তো ছবির থেকেও বাস্তবে অনেক মিষ্টি দেখতে। কি বলেন দাদু, আমাকে কি আগে থেকে চিনতেন? আকাশ তোমার ব্যাপারে আমাকে আগেই বলেছিল। আবির, এইগুলো নিয়ে আয়। আবির একটা বক্স এনে দাদুর হাতে দেয়। উনি তা ইরার হাতে দেয়। এখানে কি আছে? খুলে দেখো। ইরা খুলে দেখে একটা হীরের নেকলেস, সাথে কানের দুলো আছে। দাদু, এগুলো তো হীরের। আমার একমাত্র নাতির বউ বলে কথা। এগুলো পরে এসো, দেখি তোমাকে কেমন মানায়। ইরাকে আকাশ পরিয়ে দেয়। দেখতে ইরাকে অনেক সুন্দর লাগছে। আমি এখন আসি তাহলে। তোমাদের বিয়ে আমি তাড়াতাড়ি করে দিতে চাই। তুমি কি বলো? আপনি যা বলবেন সেটাই হবে। আমি তাহলে চলি। দাদু চলে যায়। ইরা তো অনেক খুশি হয়, কেননা হীরের নেকলেস পরার সৌভাগ্য ইরার কখনো হয়নি। তা আজকে পূরণ হলো। অন্যদিকে মা, এটা কি হলো? আমিও তো তাই ভাবছি। এখন তো মনে হচ্ছে আমরা পথে বসে যাব। তা হবে না, আমার একটা বন্ধু আছে, ওর একটা ছেলেও আছে, অনেক ধনী পরিবার। আমি কাল তোকে নিয়ে যাব ওদের বাসায়। যদি ওর ছেলে তোকে পছন্দ করে তাহলে তো আমাদের ভাগ্য থাকবে না। সত্যি বলছো? সত্যি। কিন্তু আম্মু, আমি তো এটাকে পাবো না। আগে নিজের অস্তিত্ব ঠিক করি, তারপর অন্যের চিন্তা। ঠিক আছে। এরা তো কালকের প্ল্যান করতে থাকে। এদিকে ইরা আকাশ গল্প করতে থাকে। তবে ইরা এখনো জানে না আকাশ কত ধনী, সেজন্য আচ্ছা, তোমার দাদু এত দামি নেকলেস আমাকে উপহার দিল, এত ডলার পেল কোথায়? হয়তো দাদু উনার জমানো ডলার থেকে খরচ করেছে। কিন্তু তুমি তোমার দাদুর থেকে আলাদা কেন থাকো? সেটা তো তোমার জন্য থাকতে হলো। আমার জন্য কেন? এছাড়া কি করব? এর সাথে আমরা তোমার দাদুর কাছে তো যেতে পারতাম। আমরা যদি হুট করে যেতাম তাহলে কি উনি আমাকে মেনে নিত না? তেমনি ধরে নাও। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে, নাকি আমার বাবার হাত থেকে বাঁচাতে নিয়ে এসেছো? সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। যখন তোমাকে প্রথম জাহাজে দেখি তখন থেকে ভালোবাসে ফেলেছি। জাহাজে দেখেছো মানে? আমি তো কখনো জাহাজে উঠিও নি। তুমি উঠোনি, কিন্তু তোমাকে জোর করে উঠানো হয়েছিল। কিরকম? 2 মাস আগে তোমাকে কেউ কিডন্যাপ করেছিল, তা কি তোমার মনে আছে? আছে তো, কিন্তু তা তুমি জানো কি করে? তোমাকে আমি বাঁচিয়েছিলাম। কি বলছো এসব? ঠিকই বলেছি, আমি তোমাকে ওই দিন বাঁচিয়েছি। আচ্ছা, আমাকে বিস্তারিত বলো তো, কারণ লাস্ট আমার অতটুকু মনে আছে, ওরা আমাদের কোথাও বিক্রি করে দেওয়ার ব্যাপারে কথা বলছিল। ঠিক ধরেছ, তাহলে শুনো এখন সব কিছু। ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো আরো বেশি অবাক হয় আকাশের উপরে। সেজন্য সবটা শুনে জড়িয়ে ধরে আকাশকে। পরের দিন নীলা আর ওর মা রওনা দেয় কারোর সাথে দেখা করার জন্য। সেজন্য একটা রেস্টুরেন্টে আসে, ওখানে ওনাদের সাথে দেখা হয়। তবে আপনাদের তাহলে পরিচয় করিয়ে দেয় নিলয় আর ওর বাবার সাথে। নিলয়ের বাবা একজন বড় বিজনেসম্যান, নাম লিমন চৌধুরী। ওনার বিজনেসের পাশাপাশি মেয়েদের কিডন্যাপ করিয়ে বিক্রি করিয়ে দেওয়ার বিজনেসও উনি করে, আর এই কাজে নিলয় ওর বাবাকে সাহায্য করে।
ইরাকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটাও কিন্তু এই নিলয় আর লিমনেরই কাজ। তাহলে ওনাদের ব্যাপারে তো জেনেছেন, এবার চলুন সামনে এগোনো যাক। আরে কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। তা অনেক বছর পরে আমাদের দেখা হলো। তার বলতে তা ওই ছেলেটাকে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আমার একমাত্র ছেলে নিলয়। নিলয়, উনি তোমার আন্টি, আমার ক্লাসমেট, বলতে গেছে আমার বন্ধু হয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আন্টি, ওনাকে তো চিনলাম না। ও আমার একমাত্র মেয়ে নীলা। নীলা, পরিচয় হও। আমি নীলা চৌধুরী। আমি নিলয় চৌধুরী। আমরা ওইদিকে কথা বলতে পারিনি আন্টি। হ্যাঁ অবশ্যই। নীলা যা তাহলে। নীলা আর ওর মা তো এটাই চায় যেন ওর কথা বলে নিজেদের মধ্যে ভালো কথা বলে নিতে পারে। নীলার মা আর নিলয়ের বাবাও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। 1 ঘন্টা ধরে নীলা আর নিলয় কথা বলতে থাকে। তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? নিলয় নাম্বার দিয়ে দেয়। এরপর নিলয় আর ওর বাবা চলে যায়। নীলা ওর মাকে নিয়ে আসে বাসায়। এইদিকে আকাশ বসে আছে। ইরা খাবার রান্না করে আকাশের সামনে এনে রাখে। হা করো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, দাও তাহলে খাইয়ে। এরা দুজনকে খাইয়ে দিতে থাকে। এইদিকে নীলা আর নিলয়ের কথাবার্তাও আগের তুলনায় প্রেমের দিকে যেতে থাকে, কেননা নীলা যা চায় তা হতে চলেছে। সেজন্য নীলাও বাধা দিচ্ছে না। 7 দিন পরে নীলা কল দেয় ইরাকে। আমাকে কেন কল দিচ্ছেন? তোকে কিছু দেখানোর জন্য, তবে আজকে না, কালকে। কি সেটা? তাই এখানে এলেই জানতে পারবি, তবে আসার সময় আকাশকেও নিয়ে আসবি। নীলা ঠিকানা পাঠায়। ইরা আকাশকে তা জানায়। আকাশও আবিরকে কল দিয়ে ব্যাপারটা চেক করতে বলে। আবির 3 ঘন্টা পরে কল দিয়ে আকাশকে তা জানায়। ও তাহলে এই ব্যাপার। এরকম কিছুই তো বুঝতেছি। আচ্ছা তাহলে বাকিটা আমি দেখে নেব পরে। ঠিক আছে, দেখা যাবে। আমি তাহলে রাখি, দাদুর সাথে যেতে হবে অফিসে। তা আপনি কখন আসবেন? এই তো দুপুরের পরে আসবো। ঠিক আছে। কথা শেষ করে ইরার সাথে কথা বলতে থাকে। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাব দুপুরের পরে, ফিরবো রাতের বেলায়। ঠিক আছে, ততক্ষণ আমি কি করব একা একা? মোবাইল বা টিভি দেখে সময় কাটাও। আমিও যাব তোমার সাথে, এটাই আমার শেষ কথা। তোমার কি যাওয়ার দরকার? দরকার। তুমি 3 থেকে 4 দিন ধরে বাহিরে যাও, অথচ আমি একা একা বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। সেজন্য আমিও যাব তোমার সাথে, এটাই শেষ কথা। ঠিক আছে। ইরা তো খুশি হয়েছে। আবিরকে কল দিয়ে অফিসে সবটা ব্যবস্থা করে নেয়, যেন অফিসেই আকাশকে কে স্যার না বলে ওঠে। কিছুক্ষণ পরে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে। ইরা তো অফিস দেখে অবাক হয় বরাবরই। এত বড় অফিসে তোমার কি কাজ? আমি এই অফিসে চাকরি নিয়েছি। আচ্ছা, তুমি নেভির চাকরি ছেড়ে দিয়ে এখানে চাকরি কেন নিলে? চাকরি না করলে সংসার চালাবো কি করে? সংসার আর কোথায় দেখলে তুমি? আমাদের তো এখনো বিয়েই হয়নি। এখন দোষ কি আমার? তোমাকে বলেছি বিয়ে করব, তুমি বলতেছো আরো কয়েকটা দিন পরে। কি একটা বিশেষ দিন আছে, সেদিন বিয়ে করবে। কয়েকটা দিন অপেক্ষা করো। আচ্ছা এখন দেখি তুমি কি কাজ করো এখানে? এখানে তো বাইরের লোক ঢুকতে পারে না। আই শোনো, আমি সব কিছুই জানি, কি পারি আর না পারি অনেক কিছুই জানি আমি। আমাকে তুমি শেখাতে এসো না। ঠিক আছে, কি আর করার, চলো। অফিসের ভেতরে আসে, তারপর একটা ছোট টেবিল নিয়ে বসে পড়ে। ইরাও বসে আছে। 20 মিনিট হয়ে গেল, কেউ কোনো কাজও দিচ্ছে না। সেজন্য তোমার কাজ কি এখানে? তখনই কেউ একজন আকাশকে ডেকে নেয়। আমি মিটিং শেষ করে আসি, তুমি এখানে বসে থাকো। কতক্ষণ লাগবে? এমনিতেই 1 ঘন্টা লাগবে। যদি তোমার বেশি প্রয়োজন হয় তাহলে কল দিও, আমি চলে আসবো। আচ্ছা যাও তাহলে। মিটিং রুমের কথা বলে আকাশ ওর চেম্বারে আসে। সেখানে দাদু আর আবিরও ছিল। এতক্ষণ লাগলো আসতে? অনেক বুঝিয়ে তারপর আসতে হলো। তা একটা কাজ করতো। কি কাজ? তুমি লিমন আর নিলয় এদেরকে চেনো? আমার ঠিক নাম পড়ছে না। দাদু, লিমনের ছেলেই তো নিলয়। ওনারা আমাদের থেকে মাঝে মাঝে এসে কিছু কাজ নিয়ে যায়। দাদু ভাই, কিছু কি হয়েছে? ওদের বাবা ছেলেকে যে একটা শিক্ষা দিতে হচ্ছে। ওরা কি করেছে? আকাশ এবার ওর দাদুকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পর, তাহলে সেটা সরাসরি বলে দিলেই তো হয়।
সরাসরি লাগবে না, আমি তো ওদের আলাদাভাবে একটা শিক্ষা দেব। ঠিক আছে, ভালো হয় করো। কিন্তু স্যার, ওরা বাবা ছেলে মোটেও এতটা ভালো না। সেটা তো ওদের সাথে দেখা হওয়ার পরে জানতে পারবো। কবে করবেন দেখা? এই তো 3 দিন পরে। কিন্তু ওই বাবা ছেলে তো কাল আসবে ওখানে কিছু কাজ নেওয়ার জন্য। ওদের মানা করে দাও। না দাদু, মানা করতে হবে না, ওরা যা চায় তা দিয়ে দাও, তবে সেটা 4-5 দিন পরে দেওয়ার কথা বলবে। কিন্তু কেন, কিছু কি হয়েছে? সব তোমাকে পরে জানাবো। আবির, তুমি এখানে দেখো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। ফিরে এসে ইরার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা শেষ করে সন্ধ্যের দিকে ওরা আবার বাসায় ফিরেছে। পরের দিন নিলয় আর লিমন চৌধুরী আসে এখানে। স্যার আসবো কি? আসেন। লিমন আর ওর ছেলে অনেক দূরে একটা চেয়ারে বসে পড়ে। আবির ওর মতো করে কাজ করতে থাকে। লিমন আর নিলয় আবিরকে অনেক ভালো করে চেনে, সেজন্য নিলয় আবিরের কাছে আসে। উনি কি ব্যস্ত? ব্যস্ত তো আছেই। আমাদের যে কাজ আছে। সবসময় তো আমার থেকেই কাজ নাও, তা আজকে ওনার থেকে কাজ চাওয়ার কারণ কি? ব্যাপারটা আসলে অন্য কিছু। কিরকম শুনি? যদি পারেন আমরা $1 মিলিয়ন একটা কাজ দিতে পারবেন। তোমাদের চাওয়া তো দিন দিন বেড়ে যাচ্ছে। কি করব, ধনী কে না হতে চায়? এবারে কাজ তো অনেক বেশি, তাহলে একটা কাজ করি, 4-5 দিন পরে না হয় এই ড্রিলটা তোমাদের দেই। কোনো ব্যাপার না স্যার, যদি 1 মাস অপেক্ষা করতে হয় সমস্যা নেই, আমরা করব। ঠিক আছে, যাও তাজা। এখন ওনার সাথে একটু কথা বলা যাবে কি? তোমাদের থেকে 1000 গুণে ধনী লোকেরা ওনার জন্য বসে আছে সামনে অপেক্ষা করার জন্য। সেখানে তোমাদের সিরিয়াল তো বছরের পরে আসবে। না থাক স্যার, এখন কি করব বলেন। বললাম তো 4-5 দিন পরে এসে কথা বলে নেবেন। দেখবেন তাহলে আমাদের ব্যাপারটা। ঠিক আছে, যাও তাহলে এখন। ওরা তো বাবা ছেলে খুশি হয়ে আসে। আবির আবার সবটা আকাশকে জানায়। আকাশ সবটা শুনে আবিরকে শুধু অপেক্ষা করতে বলে। অন্যদিকে ওই অনেক তাড়াতাড়ি কিন্তু দিনটা চলে আসছে। কোন দিন? কোন দিন আবার? আমাদের বিয়ের দিন। সত্যি বলছো তো? সত্যি। কাল তৈরি হয়ে থেকো, নীলক যেখানে যেতে বলেছে সেখানে যাব। ঠিক আছে, তাই হবে। একদিন পরে ওরা রওনা দেয় সে পার্টিতে। এই পার্টিতে ইরার বাবা আসে, সাথে নীলা, ঈশান আর ওদের মা। এর বাহিরে আছে লিমন আর নিলয়। ওদের সবাইকে দেখে আকাশ একটু অবাক হয়, যদিও এখনও লিমন আর নিলয়কে আকাশ এখনও চেনে না। নীলা ওদের দেখে, তা ভিখারির দলগুলো চলে এসেছে তাহলে? বাবা, তুমি এখানে কেন? আমাকে তো নীলা আসতে বলেছে। দেখেছেন আঙ্কেল, আপনার মেয়ে একটা ভিখারি, বিয়ে করেই কতটা সুখে আছে। আমরা এখনো বিয়ে করিনি, তবে অনেক তাড়াতাড়ি বিয়ে করব আমরা। ইরা, এখনো সময় আছে, ফিরে আয় ওই ছেলের কাছ থেকে। আমি তোকে ঈশানের সাথে বিয়ে দিব। তুমি তো তোমার স্বার্থে আমাকে ওই ছেলের সাথে বিয়ে করতে চাও। তুই জানিস না, আর কয়েকটা দিন পরে ঈশান আর ওর পরিবার মিলিয়নিয়ার হয়ে যাবে। হো, তাই নাকি? সেই জন্য তোকে বললাম, এই ছেলেকে বিয়ে না করে ঈশানকে বিয়েটা করে নে। আমি তো ওকে বিয়ে করব না। নীলা, এরা কে? এদের তো চিনলাম না। এই মেয়ের সাথে আমার ভাই ঈশানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে বিয়ে কেন হলো না? এই মেয়ে আবার ভালোবেসে এরকম একটা ভিখারিকে? ও তাই বলো, কিন্তু এর বাবা কেন বিয়েটা তোমার ভাইয়ের সাথে দিতে চায়? তাহলে আমাদের থেকে সাহায্য পাবে কিছুটা সেজন্য। আচ্ছা, তা ওদের কেন রেখেছো? তোমাকে দেখানোর জন্য যে আমি কত বড় একজন বিজনেসম্যানের ছেলের বিয়ে করতে যাচ্ছি। এটা তো ওদের দেখাতে হবে। আকাশ, চলো এখান থেকে। আমি যদি জানতাম এখানে এরা এরকমভাবে অপমান করবে, তাহলে তো আমি কখনোই এখানে তোমাকে নিয়ে আসতাম না। এতে তোমার কোনো দোষ নেই। আচ্ছা চলো তাহলে। ওরা বের হতে যাবে, তখনই নিলয় ওকে থামিয়ে দেয়। আরে কোথায় যাচ্ছ? আমাদের বিয়েটা তো দেখেছো। অবশ্য তোমাদের মতন গরিব লোকেরা এত বড় বিয়ে তো কখনো দেখেনি, সেজন্য দেখে যাও। ভেবেছিলাম তুমি অন্তত ঠিক হবে, কিন্তু এখন দেখছি সেটা আর সম্ভব হবে না। তুই কি ভেবেছিলি তুই আমার বরাবর হতে পারবি? তোর বরাবর হওয়ার কোনো ইচ্ছে আমার নেই, উল্টো আমি চাইলে তোকে এখন আমার বরাবর নিয়ে আসতে পারবো। তোর মতন একটা ভিখারি কিনা আমাকে চ্যালেঞ্জ করছে? তুই কি জানিস আমরা একে গ্রুপের আরো একটা ডিল পেয়েছি, যে ডিল আমাদের আরো অনেক কিছু করে দিতে পারবে? সে স্বপ্ন যদি তোদের কখনো পূরণ না হয়, কে আটকাবে আমাকে? আটকানোর ক্ষমতা আমি নিয়ে চলি। তবে একটা কথা, তোর যে বিয়ে আমি সেটা জানি, সেজন্য একটা গিফটও নিয়ে এসেছি। তোর মতো ভিখারির কাছ থেকে কোনো কিছুই আমাদের চাই না, বুঝতে পারলি? তারপরও দেবো, চিন্তা করো না। একটু পরে নিলয় আর নীলার বিয়ে হয়েছে।
ঈশান্ত বারবার ইরার দিকে তাকাচ্ছে, সেজন্য ওই ঈশান তো আমার দিকে বারবার তাকাচ্ছে। তুমি এই পাশে এসে বসো। ইরাও তাই করে। ঈশান্ত ইরাকে দেখতে না পেয়ে ওর কাছে আসতে থাকে, যা আকাশ লক্ষ্য করে আর ঈশানকে একটা থাপ্পড় দেয়। বিয়ে বাড়িতে থাকা অনেক লোক তা দেখতে থাকে। তোর মতো ভিকারের সাহস কি করে হয় আমাকে মারার? সবে তো মাত্র থাপ্পড় দিয়েছি, বেশি কথা বললে এখানেই তোকে মেরে রেখে দেব। তোর সাহস তো দেখতেছি বেড়েই চলেছে। এরই মধ্যে বিয়ের কাজও শেষ হয়। নিলয় আর ওর বাবা উঠে আসে ব্যাপারটাকে দেখার জন্য। কি হয়েছে এখানে? দেখুন, এই ভিখারি আমাকে মেরেছে। ওই ছেলে, তুমি ওকে কেন মেরেছো? ও ইরার দিকে বারবার তাকাচ্ছে, ওকে আমি সাইডে নিয়ে আসি। এরপরও ওখান থেকে উঠে এসে ওকে ডিস্টার্ব করার জন্য চলে আসে। তো এত দোষের কি আছে? ও তো মেয়েটিকে ভালোবাসে, মেয়েটির বাবাও রাজি এই বিয়েতে, তাহলে এখানে দোষের কি আছে? যেখানে ও রাজি নেই সেখানে এইসব কথা বলার মানে কি? দেখ, আজকে আমার বিয়ে বলে আমি তোকে কিছু বলছি না। বিয়ে না হলে কি করতি? তোকে দেখিয়ে দিতাম আমি কতটা পাওয়ার আছে আমার। ও তাই নাকি? দেখি তো তোর কত ক্ষমতা। এমনিতেই আমাদের এখন কতটা ক্ষমতা, তা দিয়ে তো তুই টিকতে পারবি না। নিলয়, তুমি কার কাছে কিসের গল্প করতেছো বলো? ওরা কি হিসাবের মানে বুঝবে? সেটাই তো। আকাশ, চলো আমরা যাই। শুধু শুধু এখানে অপমানিত হতে হবে না। তুমি খেলা আর একটু তো দেখে যাও। কিসের খেলা? দেখ নিলয়, ভেবেছিলাম তুই অন্তত ভালো হবি, কিন্তু তুই তো দেখি নীলার চেয়ে অনেক খারাপ। তুই যে পাওয়ারের ক্ষমতা দেখাচ্ছিস তা আমি চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারি। আকাশের এমন কথা শুনে ওরা সবাই এক এক করে হাসতে থাকে। তুই কি ভেবেছিস তোর এই কথা শুনে আমরা এখানে ভয় পাবো? ভয় তো আমি পাইয়ে দেব। কি করবি তুই? আকাশ ফোন করে আবিরকে কল দেয়। আবির, এখনই সবাইকে জানিয়ে দাও নীলাদের পরিবারের সাথে যারা এতদিন ধরে কাজ করে এসেছে তারা যেন কাজ করা বন্ধ করে দেয়, এবং কি নিলয় নামে যে ছেলেটি আছে ওই ছেলের পরিবারের সাথেও যেন কেউ কাজ না করে, এবং এমনকি ওদের যে মিলিয়নিয়ার যে কাজটা দেওয়ার কথা ছিল ওটাও ক্যান্সেল করে দাও। এক কথায় এই সব কিছু 20 মিনিটের মধ্যে হওয়া চাই। কথা শেষ করে কল কেটে দেয়। নীলা, নিলয় সহ বাকিরা হাসতে থাকে। ইরা তো ভয়ে আকাশকে ধরে আছে। আকাশ, চলো এখান থেকে যাই। আমরা এদের সাথে কখনো পেরে উঠবো না। সেটাই কর, ওকে নিয়ে যা এখান থেকে। আমার মুড যদি খারাপ হয় তাহলে এখানে তোদের দুজনকে আমি শেষ করে দিব, কথাটা মনে রাখিস। আর 10 মিনিট অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি। 10 মিনিট পরে সবাই এক এক করে কল দিয়ে নীলা আর নিলয়দের সাথে ব্যবসায়িক সব কিছু চিহ্ন করতে থাকে। নীলা, নিলয় তো বুঝতে পারছে না এত কিছু কিভাবে সম্ভব। এরই মধ্যে ওরা সম্পর্ক না হয় চিহ্ন করেছি, কিন্তু একে গ্রুপ থেকে যে প্রজেক্ট পাবো তা দিয়ে হয়ে যাবে। ওটাও তোদের কপালে জুটবে না, এখনো পাবে। কি বলতে চাস তুই? উনি ঠিকই বলেছে। কথাটা বলতে বলতে আবির ওখানে আসে। আবিরকে দেখে বাকিরা অবাক না হলেও নিলয় আর লিমন চৌধুরী ঠিকই অবাক হয়। এ কি স্যার, আপনি এখানে? আমি এসেছি তোমাদের একটা কথা বলার জন্য। জি বলুন। তোমাদের যা দেওয়ার কথা ছিল তা ক্যান্সেল করা হলো। কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন সেটা আমাদের দিবেন, তাহলে এখন কেন? আপনি তো নিজে বলেছেন। আমি তো বলেছি, কিন্তু কোম্পানি চেয়ারম্যান তা চায় না। উনি কেন চাইবে না? আমরা তো ওনার কোনো ক্ষতিও করিনি। কে বলেছে করনি? তোমরা তো ওনাকে অনেক অপমান করেছো। বিশ্বাস করুন, আমরা ওনাকে যেখানে চিনি না সেখানে অপমান করব কিভাবে? চিনো নাই বলেই তো অপমান করেছো। চিনলে যে করতে না তা আমিও জানি। কিন্তু কে উনি? এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে একে গ্রুপের মালিক পারভেজ হোসেন আকাশ। কথাটা শুনে সবাই অনেক অবাক হয়। ইরা নিজেও অনেক অবাক হয় কথাটা শুনে। এটা আমি বিশ্বাস করি না। সেটাই তো, ও কি করে মালিক হবে? আমি নিজে আকাশের সাথে দেখা করেছি, ও তো এরকম না। দেখা তো করেছিলে, কিন্তু ওর মুখটা তো দেখতে পারলে না, সেজন্য চিনতে পারোনি। তুই কি করে জানিস সেটা? কারণ ওই দিন আমি ছিলাম। এটা হতে পারে না। নিলয়, তুমি কেন কিছু বলছো না? মিস্টার আবির যখন বলতেছে তখন এটাই সত্যি হবে, কারণ আবির একে গ্রুপে সবকিছু দেখাশোনা করেন। আমি তো আবিরকে চিনি, কিন্তু আবির আমাদের সাথে কোন চালছে না তো। হতেও পারে। দেখো মিস্টার, তোমরা এখান থেকে যাও তো এখন। চলো, এখানে আর থাকা ইচ্ছে নেই আমার। ওরা চলে আসে, সাথে আবিরও। ইরাকে নিয়ে বাসায় আসে। তুমি কি সত্যি সত্যি? আরে ওদের মিথ্যা ভয় দেখানোর জন্য একটা নাটক সাজালাম। তুমিও পারো বটে।
পরের দিন নীলা নিলয় এসে আকাশের অফিসে এসে হাজির হয়। তখন আবির আর আকাশের দাদু ওখানে ছিল। তোমরা এখানে কেন? আমরা এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা বলো? আমার হাতে বেশি সময় নেই। স্যার, আমাদের যে প্রজেক্ট দেওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল কেন করা হয়েছে? আবির, তুমি এই ব্যাপারে কোনো কিছু কি জানো? জি স্যার, জানি। তাহলে বলো। আবির দাদুকে কানে কানে সব কিছু বলে। উনি সবটা শোনার পর, আবির যা করেছে তা একদম ঠিক করেছে, আমি এর উপরে একমত আছি। দাদু, আপনি জানেন না এই আবির আপনার অবর্তমানে যেখানে সেখানে আপনার ক্ষমতার অপব্যবহার করে। আমার নামে নালিশ করে কোনো একটা লাভ হবে না। দাদু দেখেছেন কি বলছে? ও ঠিকই বলেছে। ও যা করেছে তা আমার দাদু ভাইয়ের কথা মতোই করতেছে। মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? ঠিক ধরেছ। নীলা, ওনার নাতির সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? ছিল। তবে তুমি কোনো চিন্তা করো না, এখন সব কিছু ঠিক আছে। আমি তো এখন তোমারই আছি। তোমরা এখন চলে যেতে পারো এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি চলে। তবে কাজটা কিন্তু ঠিক করলে না। সত্যি আপনি কাজটা ঠিক করলেন না। এই দিক দিয়ে না হয় আপনি আমাদের পথে বসালেন, এর বাইরে আরো একটা বিজনেস আছে আমাদের, ওটা আবার নতুন করে চালু করলে ডলারের অভাব হবে না আমাদের। কি বিজনেস? ওটা আপনাকে এখন জানতে হবে না, তুমি বরং চলো এখান থেকে। ওরা দুজনে বের হয়ে আসে। দাদু নিজের কাজ করতে থাকে। নিলয়ের বিজনেসের কথা আপনারা তো জানবেনই, নারী পাচার করা, যা এতদিন বন্ধ ছিল, যা নিলয় আবার নতুন করে শুরু করবে। ওরা বাসায় যায়। অন্যদিকে ইরা পুরো বাড়িটা আস্তে আস্তে সাজাতে থাকে। তা দেখে, ব্যাপারটা কি বলো তো? কোন দিক দিয়ে? বাড়িটা হঠাৎ করে সাজাচ্ছ? কারণ তো আছে। আমাকে একটু বলো। এখন তো বলা যাবে না। কেন কেন? জানলে কি হয়? যা এতদিন মনের মধ্যে রেখে দিয়েছি তা তো জেনে যাবে। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। ব্যাপারটা হলো 3 দিন পরে আমাদের বিয়ে। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। সেজন্য এখন থেকে সাজানো শুরু করতেছি। তাছাড়া আমার তো কোনো বান্ধবীও নেই, তোমারও কোনো আত্মীয় থাকলে তাদের নিয়ে আসতে পারো। ঠিক আছে, আমি বাকি সব কিছু অ্যারেঞ্জ করবো, তবে এই বাড়িটা সাজাতে হবে না। তাহলে কি একদম সাদামাটা ভাবে বিয়ে করব নাকি? বিয়েটা হবে অনেক জাঁকজমকভাবে। এখন চলো শপিংয়ে যাই। চলো। কিন্তু এতগুলো ডলার? ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলো। ওখান থেকে ইরাকে নিয়ে শপিং মলে আসে। অন্যদিকে আকাশ ওর দাদুকে কল দিয়ে সবটা বলে দেয়। আমি 2 দিনের ভেতরেই সবটা সাজিয়ে নেব। ঠিক আছে দাদু। দাদু আবিরকে জানায় সবটা। আমি এখনই সবটা রেডি করতে বলতেছি। যত লোক লাগবে তার চেয়ে বেশি লোক লাগাবো, তাও যে করেই হোক 2 দিনে সবটা ঠিক করব। আবিরও কাজে লেগে পড়ে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে বিয়ের সব কিছু কেনাকাটা করতে থাকে। ইরা তো বিশ্বাসই করতে পারছে না ওকে এত দামি দামি জিনিসগুলো কিনে দেবে। বাসায় নিয়ে আসা হলো। সত্যি আমি অনেক খুশি। সব কিছু পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুমি এত মিলিয়ন ডলার পেলে কোথায়? তোমার জন্য সব করতে পারবো। যদি তোমার সাথে ওই দিন জাহাজে দেখা না হতো তাহলে তো হয়তো আর আমাদের এভাবে মিলও হতো না। সত্যি আমাকে পাবার জন্য গল্পটা অনেক সুন্দর করে সাজিয়েছ। এক একটা কাহিনী দিয়ে এক একটা চরিত্র ফুটিয়ে ধরো। এটাই তো একজন ভালো আর অভিজ্ঞ লেখকের গুণাবলী। 2 দিন পরে, কাল তো আমাদের বিয়ে। কিছু কি হয়েছে নাকি বিয়ে ক্যান্সেল করার কথা ভাবছো? উফ, ওইসব কোনো কিছুই না। আমি বলতে চেয়েছি পুরো বাসা খালি, কোথাও তুমি কোনো লাইটিং করনি, এবং কি বাসর ঘরটাও পর্যন্ত তুমি সাজাওনি। সব হবে, তুমি এই নিয়ে টেনশন করো না। কাল তোমার জন্য একটা নতুন চমক অপেক্ষা করছে। কি রকম? কাল তা জানতে পারবে। পরের দিন পার্লার থেকে কিছু মেয়ে এসে ইরাকে সাজিয়ে দেয়। তারপর ইরাকে নিয়ে নিচে নামে। ফ্ল্যাটের নিচে 3টা গাড়ি দাঁড় করানো ছিল, সাথে কিছু সিকিউরিটি সহ। এরা কারা? এত দামি গাড়ি এখানে কেন? আগে গাড়িতে বসো, আমরা অন্য একটা জায়গায় বিয়ে করব। কোথায় বলো তো? আরে তুমি চলো তো। ঠিক আছে। 20 মিনিট পরে ওরা দুজনে চলে আসে আকাশের বাড়িতে, যেখানে প্রায় 1000 লোকের বসার আর খাওয়ার ব্যবস্থা করা হয়। ইরা তো এত কিছু দেখে রীতিমতো অবাক হয়। গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তখন আকাশের দাদু আসে। দাদুকে দেখে ইরা সালাম করে। আমার নাতবউকে নিয়ে ওখানে বসো। ইরা চলো। চেয়ারে এসে বসে।
কিছুক্ষণের ভেতরে বিয়ে পড়ানো হয়েছে। ইরা এখনও কিছু বুঝতে পারছে না। একে একে সবাই ওদের উপহার দিতে থাকে। ইরা এত গহনা পায় যা দিয়ে পুরো একটা মূর্তি বানানো যাবে ইরার মতো বড় করে। আকাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এতগুলো গহনা আর এত লোক। তোমাকে ছবি বলবো, আগে ভিতরে আসো। ইরাকে নিয়ে ভেতরে আসে। ভেতরে এসে ইরা অবাক হয়, কেননা ভেতরটা অনেক সুন্দর করে সাজানো, সাথে অনেক জাঁকজমকভাবে। এটা কার বাড়ি? এখন আমার রুমে। তোমার রুম বলতে? আগে আসো। রুমে আসে। রুমটা ফুল দিয়ে সাজানো। ইরা যেমনটা ভেবেছিল ঠিক তেমনই করে সাজানো হয়েছে। তুমি বসো, আমি তোমাকে আজ রাতে ছবি বলবো এক এক করে। ঠিক আছে, বলো। একটু পরে ইরাকে এক এক করে সব সত্যি বলতে থাকে। আপনারা তো সব কিছু জানেনই, সেজন্য নতুন করে আর কোনো কিছু বলার প্রয়োজন আশা করি নেই আপনাদের। সবটা শুনে ইরা কি বলবে তাও ভেবে পাচ্ছে না। সেজন্য কিছু বুঝে উঠতে না পেরে জড়িয়ে ধরে আকাশকে। আচমকে এরকম করাতে আকাশ নিজেও একটু ভয় আছে, কেননা ইরা উল্টাপাল্টা কিছু বলবে কি না এটা ভেবে চুপ করে আছে। অনেকটা সময়ের পরে ইরা ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে। এসব কথা আমার থেকে আগে কেন লুকিয়েছ? তুমি ধনীদের তেমন একটা পছন্দ করো না, সেজন্য আমি এই কাজটা করলাম। আমি ধনীদের পছন্দ করতাম না, এটা ঠিক, কিন্তু তোমাকে দেখার পরে আমার ধারণা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেজন্য এখন সময় নষ্ট না করে আজকের রাতটা আমরা দুজনে উপভোগ করি। প্রথম রাতে আমি তো ভেবেছিলাম কোনো কিছু ভাবতে হবে না। আমরা যখন দুজন দুজনের সম্পর্কে সব কিছু জানি তখন আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ঠিক আছে, চলো। এরপর ওরা নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। পরের দিন সকালে ইরা নিজে এসে নাস্তা বানিয়ে দাদুকে খেতে দেয়। আরে তুমি কেন কষ্ট করে এগুলো করতে গেলে? এতদিন আমি ছিলাম না, সেজন্য অন্য কেউ সবটা করতো। এখন থেকে আমি সব কিছু করব। ঠিক আছে দাদু, একটা কথা বলার ছিল। কি কথা বলো? বাবা তো আমার উপর অনেক রেগে আছে। এগুলো তো আমি জানি। সেজন্য তুমি যদি বাবাকে একটু সাহায্য করো তাহলে উনি আর এরকমভাবে রেগে থাকবে না। আচ্ছা, তোমার বাবাকে তাহলে আসার জন্য বলো। ঠিক আছে দাদু। ইরা বিকেলে ওর বাবাকে আসার জন্য বলে। উনিও আসে আর অবাক হয়। ইরা ওর বাবাকে ভেতরে নিয়ে আসে। এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কি বলিস, এত বড় একটা পরিবারে তুই থাকিস? হ্যাঁ আব্বু, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে ইরা। এখন বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার সময়ই কথা বলতে থাকে। এভাবে 15 দিন কেটে যায়। ইরা আর আকাশের ভালোবাসা আর খুনসুটি আগের মতোই আছে। এইদিকে তুমি একটা কথা জানো কি? কি কথা বলো? ইরা তো একে গ্রুপের মালিককে বিয়ে করেছে। সেজন্যই তো আমাদের এখন এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখন কি করব? ওদের সাথে তো ক্ষমতা দিয়ে পারবো না। তাহলে অন্য বুদ্ধি বের করো। ওদের তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। এটা কিন্তু ঠিক বলেছো, ওদের এভাবে ছেড়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। এখন তাহলে কি করা যায়? ওইসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি কি করবে? ওরা তো আমাদের বিজনেসের দিক দিয়ে আটকে রেখেছে। আমরা এখন আমাদের পুরনো বিজনেস শুরু করব নতুন করে। সেটা কি? ওটা তোমাকে বলা যাবে না। আমি জানলে সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বলা যাবে না, কারণ ওটা অনেক খারাপ কাজ, বুঝতে পেরেছো? বুঝলাম, কিন্তু পুলিশের তো কোনো ভয় নেই তো? সেরকম কিছু তো আছে। খারাপ যখন বলেছি, পুলিশের অবস্থান তো থাকবেই। বুঝতে পেরেছি, তবে যাই করো না কেন একটু সাবধানে করিও। ঠিক আছে। 2 দিন পরে বিভিন্ন স্থান থেকে মেয়েদের কিডন্যাপ থেকে শুরু করে আবারও অপহরণের কাজ শুরু হয়, যা দিয়ে অনেকে ভয়ে আছে। লিমন, নিলয় ওদের আস্তানায় বসে আছে। বাবা, এবার 60টা মেয়েকে নিয়ে এসেছি। এত কম মেয়ে তো পাচার করতে পারবো না। এখন তাহলে কি করব? চারিদিক তো লোকজন শুরু করে দিয়েছে। যাই করুন না কেন, কোনোভাবে আমাদের বসে থাকলে চলবে না। আমি তাহলে বের হলাম। সাবধানে যাবি। মোটামুটি 30টা মেয়ে হলেই আমরা সাপ্লাই দেওয়া শুরু করব। ঠিক আছে। 3 দিন পরে আকাশের মোবাইলে আবারও নেভি অফিস থেকে কল আসে। তোমরা হঠাৎ করে কল করেছো? কোনো নিউজ কি শুনেছেন? কি শুনবো আমি? বিজনেস করে তো ঠিকমতো ফুল পাচ্ছি না।
আবারও মেয়ে পাচার কার্যক্রম শুরু হয়ে গেছে। 3 মাস পরে আবারও? জি স্যার। আমাকে না বলে ওখানে থেকে বড় অফিসারদের বলো। স্যার, ওনারা বললো আপনাকে একবার বিষয়টা জানাতে, আপনি যদি একটু খোঁজ নিয়ে আমাদের জানাতেন। ঠিক আছে, জানাবো আমি। এবার 7 দিন কেটে যায়। নিলয় অলরেডি 30টা মেয়েকে পাচার করে দিয়েছে। আকাশ অনেক চেষ্টা করেও কোনো খোঁজ নিতে পারেনি। সেজন্য আকাশ একটা প্ল্যান করে। পতিতালয় থেকে 5টা মেয়েকে নিয়ে নেভি অফিসে আসে। স্যার, এদের কেন এনেছেন? এরা এই কেসে সাহায্য করব। কোনো ভালো মেয়েকে এই কেসে কোনোভাবে নেওয়া যাবে না। এদের যদি কেউ কিছু করে তাও এদের কোনো সমস্যা নেই, কারণ এটাই ওদের কাজ। ওদের শরীরে এক একজনের 5টা করে ট্রেকার বসানোর ব্যবস্থা করো। কিন্তু কেন স্যার? এদের নর্মাল মেয়েদের মতো পোশাক পরিয়ে বাইরে ঘোরাবে, এতে ওদের ধরে নিয়ে যাবে আর আমরা খুব সহজে চেক করতে পারবো। ঠিক আছে, তৈরি করে দিচ্ছি। এরপর কিছু মেয়ে অফিসার ওদের একদম সিম্পলভাবে সাজিয়ে দেয়, সাথে ট্র্যাকারও লাগিয়ে দেয়। তারপর ওদের আলাদা আলাদা জায়গাগুলোতে পাঠিয়ে দেয়, সাথে ওদের উপরে নজর রাখতে থাকে। কিছু ঘন্টা পর একে একে 5টা মেয়েকে কিডন্যাপ করা হয়, তাও 5টা আলাদা জায়গা থেকে। ওদের তো নিয়ে গিয়েছে। ওদের চেক করতে থাকো ওদের আলাদাভাবে রাখা হয়েছে নাকি একসাথে রাখা হয়েছে, এই জিনিসটা আগে শিওর হয়ে নাও। এখনো সবাই আলাদাই আছে। অফিসারদের বলবে ওরা যখন 5 জন একসাথে হবে তখন আমাকে জানাবে। ঠিক আছে। কথা শেষ করে বাসায় ফিরে আসে। এসে ইরাকে সব কিছু জানায়। ও শোনার পরে, তুমি একা এখন কত দিক সামলাবে বলো তো? কই কত দিক? একদিকে আমি, অন্যদিকে অফিস, আবার নতুন করে নেভির লোকদের সাহায্য করছো। ভুলে যেও না, নেভিতে ছিলাম বলেই কিন্তু তোমাকে আমি আপন করতে পেরেছি। জানি, তবে যাই করো না কেন একটু সাবধানে করিও। এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো শেষটা দেখে ছাড়বো। 2 দিন পরে ওই 5টা মেয়েকে মূল জায়গায় আনা হয়। অফিসার আকাশকে জানায়, একটা কাজ করো, এই 5টা মেয়ে এতদিন আলাদা আলাদা যে জায়গাগুলোতে ছিল ওই লোকেশনে পুলিশকে বলো যাওয়ার জন্য। যতজন লোক পাবে তাদের যেন ধরে নিয়ে যায়। কিন্তু মূল জায়গায়? ওখানে আমি যাব তোমাদের নিয়ে। কবে যাবেন? সমুদ্রের ধারে যখন, তখন ভোরবেলায় যাব। ঠিক আছে। ইরার সাথে কথা বলে ভোরে রওনা দেয় সমুদ্রের ধারে ওই লোকেশনে। ওখানে আসার পর, এখন কি করব? ওদের চারদিক থেকে আগে ঘিরে রাখো, কোনোভাবে যেন কেউ বাঁচতে না পারে। ঠিক আছে। ওরা চারদিক থেকে ঘিরে রাখে। তারপর এক এক করে হামলা করে বাকিদের মেরে ফেলতে থাকে। লিমন আর নিলয় তো পালানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ আকাশের কাছে ধরা খেয়ে যায়। তাহলে তোমরা বাবা ছেলে এত বছর এই কাজ করে এসেছো? এ কি, তুমি এখানে কেন? এখানে না আসলে তো জানতেই পারতাম না তোরা এই কাজের সাথে জড়িত। দেখ আকাশ, ছেড়ে দে আমাদের, নয়তো ভালো হবে না কোনোভাবে। তোদের সাথে ভালো আর হব কি করে? এখন যা হবে সবই তো খারাপ হবে। ওদের নিয়ে যাও। ঠিক আছে। ওদের বাবা ছেলেকে নিয়ে যাওয়া হয়। এর সাথে যত মেয়েকে উঠিয়ে এনেছে তাদেরও এক এক করে ওদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে। সকালে আকাশ বাসায় ফেরে। আকাশ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আচ্ছা নীলাকে একটা কল দাও তো। ওকে কেন কল দিব? দাও, তারপর বলতেছি। ইরা কল দেয়। তারপর আকাশ ওকে কিছু কথা বলে, যা শুনে নীলার বিশ্বাস হয় না। তাহলে আজ বিকালে এই ঠিকানায় এসে যোগাযোগ করলেই পেয়ে যাবে। বিকেলে আকাশ ও ইরাকে নিয়ে বের হয় নেভি হেডকোয়ার্টারের দিকে। ওখানে আসার পর, আমরা এখানে কেন এসেছি? ভিতরে চলো, দেখতে পারবে। ভেতরে আসে ওরা। এসে অপেক্ষা করতে থাকে। একটু পরে নীলাও আসে। এখানে নিলয় নামে কাউকে কি আনা হয়েছে? জি হয়েছে, ওখানে আছে। ভেতরে এসে নিলয় আর ওর বাবাকে দেখে নীলার তো বিশ্বাসই হচ্ছে না, এরা এরকম কোনো কাজ করতে পারে। তোমরা এত খারাপ কাজ করো? কি করবো বলো, আমাদের তো বিজনেস করতেই দিলে না, সেজন্য পুরনো ব্যবসা আবার শুরু করেছি। তাই বলে এরকম একটা খারাপ কাজ করবে? আমাদের এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো নীলা। এতই কি সহজ? কথাটা বলতে বলতে আকাশ ওখানে আসে। এ কি, তুই এখানে কি করছিস? এত কিছু হয়ে গেল, তাও ওনার ড্যামাক এখনো কমেনি। কমেছে কি মানেনি? তা কি এখন তোর কাছ থেকে আমাকে জানতে হবে? আকাশ, এর স্বামী যেন কখনো জেল থেকে বের হতে না পারে। তোর স্বামীর কথা এরা কেন শুনবে? আমি তো ওকে বের করেই ছাড়বো। পারলে চেষ্টা করে দেখা।
যত ডলার লাগবে আমি খরচ করব, তাও ওকে বের করব। কেউ আমাকে আটকাতে পারবে না। আমি পারবো। তুই কে আমাকে আটকানোর? আমার স্বামী একজন নেভি অফিসার। ও না চাইলে তোর স্বামী কখনো বের হতে পারবে না, কিন্তু তোর দেখে এখনো আগের মতোই দেমাক রয়ে গেছে। ভেবেছিলাম তোর কথা ভেবে তোর স্বামীকে আরেকটাবার সুযোগ দেব, কিন্তু না, এখন তো তা দেওয়ার ইচ্ছেও হলো না। চলো আকাশ, আমরা যাই এখান থেকে। ইরা আকাশকে নিয়ে চলে আসে ওখান থেকে। আর এখানেই আমাদের আজকের সুন্দর গল্পটা শেষ হলো। তো আশা করছি আপনাদের গল্পটা শুনে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, সাথে বোনাস হিসেবে পাশের বেল বাটনটিও বাজিয়ে দেবেন, যাতে নিয়মিত গল্পগুলো আপনারা শুনতে মিস না করেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত আশা রাখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।